নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা চলে এসেছি কাটরা মসজিদে। এই কাটরা মসজিদটি নবাব মুর্শিদ কুলি খাঁ, বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব 1723 থেকে 1724-এর মধ্যে তৈরি করেছিলেন। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটি তৈরি করেছিলেন নামাজ পড়ার জন্য। এই মসজিদের উঠোনে একসাথে প্রায় 2000 লোক বসে নামাজ পড়তে পারতেন। এই মসজিদের চারদিকে 4টি গম্বুজ ছিল, যেরকম গম্বুজ আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই গম্বুজগুলির থেকে আশপাশে নজর রাখা হতো বা আজানের সময়, সেই সময় যেহেতু মাইকের ব্যবস্থা ছিল না, এখান থেকে আজান দেওয়া হতো। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সামনের দিকে 2টো গম্বুজ ভেঙে গিয়েছে। এই সেই জায়গা যেখান থেকে একসাথে প্রায় 2000 লোক বসে নামাজ পড়তে পারতেন। বিশাল এই মসজিদটি আজ প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। অজস্র দেওয়াল ভেঙে পড়েছে, মিনার ভেঙে পড়েছে, দেওয়ালের রং নষ্ট হয়ে, কিন্তু তবুও আজও এই জায়গাটি পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণের জায়গা। এই মসজিদের ঠিক নিচেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। সিঁড়ির তলায় এই মসজিদের সমাধি রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই সমাধিটি। এই সামনে এই 2খানা গম্বুজ অতীতে ভেঙে গিয়েছে, আজ তার ভগ্নদশা পড়ে রয়েছে। চারপাশটা খুব সুন্দর করে বাগান দিয়ে সুসজ্জিত। বর্তমানে এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত। প্রতিদিন সকাল 9টায় এই কাটরা মসজিদের গেট খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশ মূল্য লাগে না, তবে গাইড আছে। যদি আপনারা চান, গাইডের সাহায্য নিয়ে এই মসজিদটি পুরো ঘুরে দেখতে পারেন। কাটরা মসজিদের এই অংশ থেকে সেই সময় মৌলবি যারা ছিলেন তারা এই জায়গা থেকেই নামাজ পড়তেন, এবং সামনের যে উঠোনটি রয়েছে সেখানে বাকি জনসাধারণ নামাজ পড়তেন। এই কাটরা মসজিদ দেখে আমরা এগিয়ে চললাম জাহান তোষা কামানের দিকে। জাহান তোষা কামান 1637 খ্রিস্টাব্দে জনার্দন কর্মকারের দ্বারা নির্মিত হয়েছিল। এই জাহান তোষা কামানটি একটি বিশাল বড় কামান। সেই সময় এই জাহান তোষা কামানটি যেই জায়গায় রাখা হয়েছিল সেটা ছিল হচ্ছে নবাবদের তোপখানা। এই তোপখানাতেই এখন এই জাহান তোষা কামানটি রয়েছে। এতে দেখতেও কোনো প্রবেশ মূল্য লাগে না। বিশাল আকৃতির একটি কামান, এবং এই কামানটি রয়েছে কাটরা মসজিদের থেকে 400 মিটার দূরে একটি স্থানে।
জাহান্তোষা কামান দেখে আমরা এগিয়ে চললাম ফটি মসজিদের দিকে। এই ফটি মসজিদটি তৈরি করেছিলেন নবাব সরফরাজ খান 1740 খ্রিস্টাব্দে, কিন্তু কিছু কারণের বশত এই মসজিদটি তিনি সম্পূর্ণ করতে পারেননি, তাই অসম্পূর্ণ অবস্থাতেই এই মসজিদটি পড়ে রয়েছে। আজ একটি মসজিদ এমনভাবে রয়েছে যা সম্পূর্ণ লুপ্তপ্রায় এবং খুবই ভগ্নদশায় এই মসজিদটি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ফটি মসজিদের অবস্থা, যার চারিদিকে গাছপালা এবং বন জঙ্গলে ভরে গিয়েছে। এই ফটি মসজিদটি তৈরি করেছিলেন বাংলার তৃতীয় নবাব সরফরাজ খান। ফুটি মসজিদ দেখে আমরা এগিয়ে চলেছিলাম নসিপুর রাজবাড়ির দিকে। এই নসিপুর রাজবাড়িটি হলো আসলে রাজা দেবী সিংহের কোর্ট, এবং ব্রিটিশ আমলে ছিলেন হচ্ছে এই অঞ্চলের ট্যাক্স কালেক্টর। এই ট্যাক্স কালেক্টর দেবী সিংহের বাড়ির দিকে আমরা এগিয়ে চলেছি। এটিও একটি ঐতিহাসিক। নসিপুর রাজবাড়িটি স্থাপিত হয়েছে 1776 খ্রিস্টাব্দে রাজা দেবী সিংহের নেতৃত্বে, এবং এই নসিপুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে প্রবেশ মূল্য লাগে 20 টাকা করে, এবং ভিতরে গাইড নিয়ে আপনারা ভিতরটি ভালোভাবে ঘুরে দেখতে পারেন। আমরাও গাইড নিয়েছিলাম 50 টাকার বিনিময়ে। চলুন গাইডের মুখ থেকে শুনে নিই নসিপুর রাজবাড়ির ইতিহাস এবং ভিতরের বিভিন্ন জিনিস আমরা তার কাছ থেকে দেখি। এই জায়গাটার নাম নসিপুর রাজবাড়ি, আর যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার নাম রাজা দেবী সিংহের বাড়ি। ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জওয়ান। বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেটের খাজনার দায়িত্ব ছিলেন। মানে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে খাজনা আদায় করতেন, খাজনাটা জোর করে আদায় করতেন। যে প্রজারা না দিতে পারত নির্মম অত্যাচার করতেন, শাস্তি দিতেন, ফাঁসি পর্যন্ত দিতেন। তাই জন্য ইতিহাসের পাতায় এই দেবী সিংকে ডাকাত দেবী সিং নামে পরিচিত। তার নাম নসিপুর রাজবাড়ি জায়গাটা হবে দেখাবো। প্রথমে যে নসিপুর রাজবাড়িটা ঢোকার আগে বাড়ির যে ফ্রন্টে একটা বড় সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে নামবেন, সিঁড়ির সামনের দিকটা টোটাল রাজবাড়ির নকশা বা মডেল থেকে শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এই নকশা বা মডেল থেকে তৈরি করে। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে দিল্লি এক্সিবিশনে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। নিচে একটা কাঁচের জার দেখুন, এটা 70 ধরার টেস্টিং জার বলা হয়। নবাব রাজারা যখন মদপান করতেন জারের মধ্যে 1 ফোঁটা ফেলে খেতেন। বিষ দিয়ে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো, কালারটা চেঞ্জ হতো। হাজারদুয়ারিতে আছে টেস্টিং প্লেট। নবাবদের খাবারে পয়জন ফেলে প্লেটটা ফেটে যাবে, এখানে টেস্টিং জার রয়েছে। আর এখানে একটা ছিঁড়া টুপি কালো কোট দেখুন টাঙানো রয়েছে, নষ্ট হয়ে গেছে। এই কোট টুপিটা দেবী সিং পরতেন যখন দেবী সিং কাউকে শাস্তি বা ফাঁসি দিতে যেতেন, এই কোট টুপি পরে ফাঁসি দিতেন। রাখুন সেই ঘরগুলো। আর দেবী সিং যে খাজনা কালেক্টর ছিলেন, 400 বছর আগেকার দিনে সে খাজনার নথিপত্র কাগজপত্র নিয়েছিলেন। আগেকার দিনে লকার সিন্দুক দেখেন, দেবী সিংকে গ্রাম বাংলা থেকে ট্যাক্স খাজনা কালেকশন করে নিয়ে আসতেন, এর মধ্যে স্টোর করতেন, মাটির তলে পুঁতে রাখতেন। আগেকার দিনে রোলার দেবী সিংয়ের বিরুদ্ধে যারা যেত, যখন কাউকে শাস্তি দিতে যেত, মানুষের পিঠে পেতে মানুষকে দিয়ে টেনে রাস্তা তৈরি করতো। সামনে একটা মূর্তি দেখে নেন, বজরংবলী বা হনুমানজির মূর্তি, পায়ের নিচে মহিলা বোনের স্ত্রীকে বধ করছেন। একটাই স্টোন বা একটাই পাথর দিয়ে তৈরি, কোনো জায়গা। এই যে ফাঁকা গার্ডেন বা জায়গার উপরে এই যে লোহার থামগুলো পোতা রয়েছে দেখুন, এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই যে থামগুলো দেখতে পাচ্ছেন, পরস্পর 4 কোণায় আপনার গ্যাস লাইটে লাইট জ্বলছে। বিশ্বের সুন্দরী বাইজি ছিল হীরাবাই। লখনৌ থেকে আসতো, 1 ঘন্টায় 5000 স্বর্ণমুদ্রা যা দিবেন। হীরাবাই বাইজি ডান্স করতো। আসুন তার ছবিটাও দেখবেন। এই যে জায়গার উপর দিয়ে হেঁটে আসতেন, এটাকে নাট মন্দির বলা হয়, যাত্রা গান হয়। আগে এখানে দরবার হতো বা বিচার হতো। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা হলো, প্রফুল্ল, একদিন ছিল রাজা লেগা সাদ্দাম। সামনে তাকাবেন, এই যে মন্দিরে যে গম্বুজটা দেখেন, ছবি তুলে এটা পদ্মফুল স্টাইলের মন্দির। আপনার মন্দির অনেক দেখেছেন, এর থেকে বড় মন্দিরে হয়তো দেখবেন, কিন্তু একটাই মন্দির, তার গম্বুজের চূড়া করা জানেন, সামনে পিছনে ফর্নি 25টা চূড়া আছে। তার মেইন বিগ্রহ দেখাবো রামচন্দ্র এবং দেবী সিং এর কালিমার মূর্তি, জাগ্রত, যেটাকে ডাকাত কালী বলা হয়। আসুন মন্দিরটা কাছে সোজা একটা বড় টিনের গেট। ওই যে নিচে যে ঘর রয়েছে দেখুন, ওটা ছিল দেখেন জেলখানা, কারাগার। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, দেবী সিং এর বিরুদ্ধে যারা যেত, ওই নিচের ঘরে তাদেরকে বন্দি করে রাখা হতো।
আর এই যে বাঁদিকে যে ঘরটা ঢুকছেন, এটা ফাঁসির ঘরে ঢুকছেন। এই ঘরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। এই যে চেন, বহু পুরনো দিনে একটা চেন টাঙানো রয়েছে, 3টে চেন ছিল, চেনের সাহায্যে দড়ি বাঁধা হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে পায়ের নিচে দেখুন যে স্ল্যাব বসানো রয়েছে, এখানে স্ল্যাব ছিল না, নিচে ছিল কুয়ো, মানে কাঠ থাকতো। দড়িটা বাজায় পরিয়ে দিত, কাঠটা টানলেই ফাঁসি কাটে চলে যেত। ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে ডেড বডি বা লাশটা পড়বে, সুরঙ্গ পথ দিয়ে খারুন চলতে চলে যেত। 17 বছর আগে আপনাদের মতো বেড়াতে এসে একটা বাচ্চা ছেলে দেখতে এসে কুয়োতে পড়ে গিয়ে মারা গেল। আবার ধরুন দ্বিতীয়বার যাতে কোনো অ্যাক্সিডেন্ট করতে না পারে, এটা গেঁথে শুরু করে বহন করে। আপনি হীরাবাই যার নাম তুলেছেন তার ছবি দেখবেন, নাম করা বাইক ক্লাব। শেষ সুন্দরী হীরাবাইয়ের ছবি দেখে নেন, যার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা, লখনৌর নাম করা ডান্সার বাইক হীরাবাই। এটা অরিজিনাল ছবিটা দেখে নেন। অরিজিনাল ছবিটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশেরটা কম্পিউটার থেকে নতুন করে করা হয়। এটা ওয়ারিং ভেস্টিসের ছবি। আর এই ছবিটা রাজা দেবী সিং, যার বাড়ি দেখতে বাড়ির মালিক রাজা দেবী সিং। এটা দেবী সিং এই ভাইয়ের ছবি কীর্তি চাঁদ সিং, এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আর ইনাদের 8 পুলিশের বংশধর এখনো জীবিত আছে, কলকাতায় থাকে, তার নাম রঞ্জয় সিং। এখানে রামচন্দ্রদেবের মন্দির ভিতরে আছে, রাম সীতার মন্দির, রামচন্দ্রদেবের মন্দির, 108 রকমের মূর্তি আছে, 33 কোটি দেবতার মূর্তি, ভিতরে আছে সোনার রাম সীতা। এই মন্দির এখনো দৈনন্দিন দুবেলা পুজোটা সকাল সন্ধ্যে হয়। শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন, 5 দিনের জন্য এই মূর্তিগুলিকে বেদিতে এনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখে নিন, 250 বছর আগে কোনো মেশিন বা পাথর কাটা যন্ত্র ছিল না, সম্পূর্ণ দেখুন ছেনি হাতুড়ির সাহায্যে হাতে কেটে কেটে কাজটিকে তৈরি করে, জাফরি বলা হয়। আগ্রা তাজমহল জায়গায় পাবেন, ফতেপুর সিকিউরিতে পাবেন, সেলিমসে পাবেন, সব পাথর কেটে কেটে তৈরি। এবং তৈরি করতে করতে একটা খুব যদি ভেঙে যেত, পুরো সুরাবটাই বাদ হতো, আবার তাকে নতুন করে করতে হতো। চিন্তা করুন শিল্পীদের কীভাবে করতে হতো। এটা দেবী সিং এর বংশধর মারা গেছে, ইনার নাম নরেন্দ্র নারায়ণ সিং এর ওয়াইফ। ইনারই ছেলে এখনো জীবিত আছেন, কলকাতা বালিগঞ্জ গোল পার্কে থাকে, রঞ্জয় সিং। পাশেরটা পঞ্চম পর 250 বছর আগেকার দিনে আয়না দেখেন, খুব দামি কাজ, এবং এই কাজগুলো হলো বেলজিয়াম কাঠের আয়না। এবার আসেন দেবী সিং এর জাগ্রত কালী মূর্তি দেখবেন, যেটাকে বলা হয় ডাকাত কালী মূর্তি। দেবী সিং এর জাগ্রত ডাকাতকালী মূর্তি, খুব মূল্যবান পাথরের মূর্তি এবং কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি, যেটাকে দেবী সিং পানিপথ থেকে এনেছে, খুব দামি পাথর, কোষ্ঠী পাথরের কালী মূর্তি। একটাই মূর্তিকে 3টে পুজো হয়, কালী, দুর্গা, লক্ষ্মী। আপনারা সব জায়গায় কালী দেখেছেন, কালীর জিভ থাকে, পায়ের তলায় শিব দেখেছেন। এই কালীর কোনো জিভ নেই, এবং যে পায়ের তলায় যে শিব থাকে, শিব নেই, সিংহের উপরে কালী মূর্তি। খুব মূল্যবান এবং প্রচন্ড জাগ্রত মায়ের মূর্তি, এটাকে বলা হয় ডাকাতকালী, কোষ্ঠী পাথরের মূর্তি। আর এসব নবাবদের ইতিহাস এসো না। এই ছিল ব্রিটিশ আমলের ট্যাক্স কালেক্টর রাজা দেবী সিংহের বাড়ি। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।